হাবিব অন্যদিকে ঘুরে ছোট্ট একটা নিঃশ্বাস ফেল। আশিক কেবল মার্কা হাসি দিয়ে বলল, ও, আমরা দুজন কত কি ভেবে ফেলছি। উপন্যাস পড়ো তুমি, তাই না? ও, গুড গুড। উপন্যাস পড়া মেয়েদের মন খুব সুন্দর হয়। আশিক আয়রার প্রশংসা করতে হাবিব আশিকের কাছাকাছি এসে নিজের মাথায় হাত রাখল। পুনরায় অন্যদিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করে বিড়বিড় করলো, হুম, তার বলতে বেচারা বন্ধুর আবার অর্ধেক উপার্জন উপন্যাসের বই কিনতে চলে যাবে। আয়রা দুজনকে বিড়বিড় করতে দেখে দুজনের উদ্দেশ্যে ধন্যবাদ বলে রুম থেকে বের হয়ে গেল। একটা মিথ্যা ঢাকতে গিয়ে কতগুলো মিথ্যা বলতে হলো। আয়রা তো শুধু একটা বাহানা দিতে চেয়েছিল আনাসের সঙ্গে একটু কথা বলার জন্য। সময় বিকেল 5টা। ঘরে তালুকদার বাড়ির পুরো ছাদ জুড়ে হইচয়ে মাতিয়ে উঠছে বিচ্ছু বাহিনী আড্ডায়। বিকালে সবাই মিলে একসঙ্গে হইচই করছে। খাবার শেষ করে সবার গন্তব্য এখন খোলামেলা ছাদে। ছাদের মাঝখানে গোল হয়ে বসে আড্ডায় জমিয়ে তুলছে রশ্মিরাত, আরিশা, আয়রাত, আহিন, আলভি। আরাতের বা পাশে রশ্মি বসা, ডান পাশে আলভি বসা, আলভির পাশে আরিশা, আরিশার পাশে আহিন, আহিনের পাশে আয়রা, আয়রার পাশে আবার রশ্মি। এভাবে বসে আড্ডায় মগ্ন। সবাই আড্ডা দিলেও আড্ডার মাঝে অমনোযোগী হয়ে আয়রা আর চোখে ছাদের এক কোণার দিকে বারংবার তাকাচ্ছে। তার মন অন্য কিছু নিয়ে চিন্তিত বর্তমান। আর বাকি 5 জনের আড্ডার মূল কেন্দ্রবিন্দু হলো আমান আরিশার প্রেম কাহিনী। আলভি আরিশাকে বলে উঠল, আরিশা আপু, তোমার কোনো পিচ্চি ননদ নেই গো? আলভির কথায় সবাই আলভির দিকে তাকালো। আরাত আলভিকে অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন রে আউবি, ঘটনা কি খুলে বলতো? তুই আমারে রেখে লাইন মারার চান্সে আছিস নাকি? আলভি সঙ্গে সঙ্গে মুখে হাত দিয়ে বলল, তো অতবা আস্তাক ফুরুল্লাহ, মায়াবতী, তুমি এই কথা কিভাবে বলতে পারলে? আমি কখনো কোনো মেয়েকে লাইন মারার চেষ্টা করছি? কখনো? আমার তুমি আছো না? আলভি মুখে লজ্জা ভাব ফুটিয়ে তুলে বলল কথাটা। আলভির কথায় সবাই চোখ বড় বড় করে তাকালো আলভির দিকে। রশ্মি নাক সিটকে বলল, ওভার অ্যাক্টিং বন্ধ কর ডাফার, এবার লাইনে আয়। বল আরিশা আপুর ননদ থাকলে তোর কি কাজ? আলভি এবার সবাইকে এক নজর দেখে নিয়ে আহিনের দিকে তাকালো। মুখে দুষ্টুমি এনে বলল, দেখো আপু, আমার তো মায়াবতী আছে, তাই না? আমি ভাবছি আমার বন্ধুরও তো কাউকে দরকার, তাই মেয়ের সন্ধান করছি। আরিফা আপুর ননদ থাকলে আমার বন্ধুর একটা চান্স নিত আর কি। আহিন এবার মাথা ঝাঁকিয়ে নিজের দিকে আঙুল তাক করে আলভিকে ইশারায় বোঝালো, আমার জন্য। আলভি মাথা নেড়ে একটা কিউট হাসি দিয়ে বলল, হুম, তোর জন্য। শালা, ওখানে দাঁড়া তুই। আহিন কথাটা বলে নিজের জায়গা থেকে উঠে আলভির দিকে আসতে নিলে আলভি নিজের জায়গা থেকে উঠে দৌড় দিয়ে বলল, এর জন্যই বলে কারো উপকার করতে নেই। শালা, তোরে অভিশাপ দিলাম, সিঙ্গেল মরবি, তাও মেয়ে জুটবে না তোর কপালে। আলভির পিছনে আহিন দৌড় দিল আলভিকে ধরতে। দুজনে দুষ্টুমি দেখে একসঙ্গে 4 জন হেসে উঠল। হাসতে হাসতে রশ্মি আরিশাকে বলে উঠল, আরিশা আপু, তুমি কিন্তু সত্যিই অনেক লাকি আমান ভাইয়াকে পেয়ে। দেখেছো এই কয় মাসে খুব সহজেই আমাদের সঙ্গে কি সুন্দর মিশে গেছে। কথাটা বলেই রশ্মি ছাদে এক কোণার দিকে তাকালো। রশ্মির তাকানো দেখে বাকি 3জনও সেদিকে তাকালো। আমান আর হাবিব একসঙ্গে কি নিয়ে যেন হাসাহাসি করছে। আশিক ছাদের কিনারে বসে সিগারেট টানছে আর ওদের সঙ্গে তাল মেলাচ্ছে। আনাস ফোনে কি যেন টাইপিং করছে, চোখ তার ফোনের স্ক্রিনে। দূর থেকে আয়রা আনাসকে সেই প্রথম থেকে লক্ষ্য করছে। আয়রা মন খুঁজখুঁজ করছে আনাস কার সঙ্গে মেসেজ করছে জানার জন্য। এদিকে আরিশা আমানের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল, রে, অনেক ভাগ্যবতী। ওর মতো একজন কেয়ারিং হাজবেন্ড ভাগ্যবতী মেয়েদের কপালেই জোটে। আমান, আশিক, হাবিব আরিশাদের দিকে আস্তে আস্তে আমান বলে উঠল, আমাদের নিয়ে কি কথা হচ্ছে? আমাদের কেউ একটু বলো, আমরা শুনে ধন্য হই। বলো। আরিশা বলল, তেমন কিছু না, বসে পড়ো। এখানে আমরা সবাই মিলে আড্ডা দিব। আশিক ভাই তো গিটার সঙ্গে করে নিয়ে আসছে আজকে, কিন্তু গান গাইতে হবে ভাইয়া। হাবিব, আমান, আশিক ছাদের মেঝেতে বসতে বসতে আশিক বলল, হ্যাঁ, গান তো হবে, তবে আমার গলায় না। আমার গলায় তো সবসময় শুনে থাকো। এখন তোমাদের যে কোনো একজনের গলায় গান গাইতে হবে। বলো, কে গান গাইবে?
রশ্মি বলল, ভাইয়া আয়রাপুর গলায় গান কখনো শুনেছেন? না। আরাত বলল, তাহলে তো আপনারা জীবন যুদ্ধই বহুত পিছিয়ে। আজকে আইরা আপুর গলার গান শোনেন, তাহলে জীবনটা আপনাদের ধন্য হয়ে যাবে। আয়রা বলল, আচ্ছা বোন, তুই আমার প্রশংসা করছিস নাকি বেজ্জতি করছিস? যদি একটু খুলে বলতি আমার বুঝতে সুবিধা হতো। আরিশা এরা সাইড নিয়ে বলে উঠল, আসলেই তারা, তুই আয়রার কণ্ঠ নিয়ে এমনভাবে বর্ণনা দিচ্ছিস মনে হয় আমরা উগান্ডার পাবলিক। আজকে পুরো ক্রেডিট আমার বেচারা বোনটাকে দিচ্ছিস কেন? সরাসরি বল, তোরা দুইজন গাইবি না, আয়রাকে গাইতে হবে। আরিশা কথার মধ্যে রশ্মির ফোনে মেসেজ টুংটাং শব্দ শোনা গেল। রশ্মি পাশ থেকে ফোনটা হাতে নিতেই দেখতে পেল মুখে হাসি ফুটে উঠল। হেই রশ্মি রানী, রশ্মির রিপ্লাই, হাউ আর ইউ? আই এম ফাইন অ্যান্ড ইউ? গুড। কি করছো? ছাদে সবার সঙ্গে আড্ডা দিচ্ছিলাম। ওকে, ফ্রি হয়ে মেসেজ দিও, অপেক্ষায় রইলাম। আরাত রশ্মির মুচকি হাসির দিকে তাকিয়ে কিছু একটা ভেবে রশ্মির কাঁধে হালকা একটা ধাক্কা দিল। রশ্মি ফোন হাতে নিয়ে আরাতের দিকে তাকাতে আরাত মুচকি হেসে ভ্রু নাচালো। সঙ্গে সঙ্গে রশ্মির হাসি মুখ থেকে লজ্জা মিশ্রিত হাসি ফুটে উঠল। আরিশা দুজনে ইশারার কথা বলতে দেখে জিজ্ঞেস করলো, তোরা দুজন কি নিয়ে ইশারা করছিস? কিছু না আপু। কথাটা বলে রশ্মি একবার সবাইকে দেখে নিয়ে ফোনটা সাইলেন্ট করে পাশে রাখলো। আমান আরিশাকে বলে উঠল, বাদ দেও তো বউ, আজকে আমার শালির গলায় একটা গান হয়ে যাক তাহলে। শালিকে আমার জন্য একটা গান শুরু করো, আমি খুব এক্সাইটেড শালিকার গলায় গান শোনার জন্য। আমান কথাটা বলে মাথাটা ঘুরিয়ে এবার আনাসকে ডাকলো। সমন্ধি বাবু, এদিকে আসো, আমাদের আড্ডায় সামিল হও। আসো আসো, আমার শালিকার গলায় গান শুনতে চাইলে আমাদের সঙ্গে জয়েন হও। আনাস ফোনের স্ক্রিন থেকে চোখ উঠিয়ে সবাইকে এক নজর দেখলো। আশিক শয়তানি হাসি দিয়ে আনাসকে ডেকে বলল, এই আনাস, এদিকে আয় দোস্ত। আয়রা গান গাইবে, জলদি এদিকে আয়, নয়তো কণ্ঠটা মিস করবি। আশিক কথাটা বলেই হাবিবের সঙ্গে হাতে হাইফাই দিল। আশিকের কথায় আয়রার মুখে লজ্জা ভাব ফুটে উঠেছে। আনাস আশিকের কথায় একবার আয়রার দিকে তাকালো। তাকাতেই দুজনে চোখাচোখি হয়ে গেল। আনাসকে তাকাতে দেখে আয়রা লজ্জায় মাথাটা নিচু করে নিল। আনাস আয়রা লজ্জা পাওয়া মুখের দিকে তাকিয়ে মুখে বিরক্তি ভাব ফুটে উঠল। বিরক্ত হয়ে পুনরায় ফোনের স্ক্রিনে চোখ নিবদ্ধ করে বলে উঠল, নট ইন্টারেস্ট। সঙ্গে সঙ্গে আয়রাও চোখ ভরা পানি নিয়ে মাথাটা উপরে তুলে আনাসের দিকে তাকালো। আরিশা আয়রার মনের অবস্থা বুঝতে পেয়ে বোনের হাতের উপর হাত রাখলো। হাবিব আশিক আনাসের কথায় আয়রার দিকে মন খারাপ নিয়ে তাকালো একবার। তখনই স্বাভাবিকভাবেই আমান বলে উঠল, আশিক, শুরু করো গিটার। কই তোমার? এই তো গিটার, নেও শুরু করো তো। আশিক আমানের থেকে গিটার নিয়ে মন খারাপ করে গিটারের টুনটান শব্দ তুলতেই আয়রার গলা শোনা গেল, इस जवानी में हमने क्या कर दिया। আনাস এবার ফোনের স্ক্রিনে চোখ রেখে কান খাড়া করলো। আয়রা আনাসের দিকে তাকিয়ে পুনরায় গেয়ে উঠল, इश्क में तेरे खुद को फना कर दिया। আনাস এবার অবাক হয়ে সরাসরি চোখ তাক করলো আয়রার মুখের উপর। আয়রা আনাসের চোখে চোখ রেখে গিয়ে উঠল, मैं तो तुझ में ही हूँ, तू न मुझ में रहा। আয়রা আর আনাসের চোখের দিকে তাকিয়ে থাকাতে পারল না। চোখের পানি গাল বেয়ে গড়িয়ে পড়ার আগেই গানের লাইন শেষ না করে আয়রা ছাদ থেকে দৌড়ে নিচে নেমে গেল। সঙ্গে সঙ্গে আশিক গিটারটা ছাদের মেঝেতে রেখে দিল। হই হুল্লোড় ছাদটা নিমিষেই নিস্তব্ধ পরিবেশে ঘিরে ধরল। সবাই চুপচাপ কেমন যেন নীরবতাকে সঙ্গী করে নিয়েছে। আশিক আনাসের দিকে তাকিয়ে দেখলো আনাস আয়রা দৌড়ে যাওয়ার দিকে তাকিয়ে আছে। আনাসকে আয়রা যাওয়ার দিকে তাকিয়ে থাকতে দেখে আশিকের মুখে তার ছিলের হাসি ফুটে উঠল। আরাত নিজের ভাইয়ের উপর অসন্তুষ্ট হয়ে তাকিয়ে আছে। আরিশা কিছুটা মুখে রাগ রাগ ভাব। আমান শুধু অবাক চোখে চেয়ে সবাইকে লক্ষ্য করছে। হাবিব মেঝের দিকে চুপচাপ তাকিয়ে আছে। এসব কিছু লক্ষ্য করে রশ্মি পরিবেশটা স্বাভাবিক করতে বলে উঠল, এ আরাত, নিচে চল তো, অনেক তো আড্ডা দেওয়া হলো, কাকিমণি একা একা কাজ করছে, চল নিচে চল। এ আরিশা আপু, চলো নিচে যাওয়া যাক। আমানের দিকে তাকিয়ে রশ্মি পুনরায় বলে উঠল, ভাইয়া আপনিও চলেন নিচে, বড় বুড়া এসেছে তো,
বড়াব্বুদের সঙ্গে কথা বলবেন। এখন তো সন্ধ্যা, হয়তো ফুপা ফুপিও শপিং থেকে চলে এসছে। আমার মাথা নাড়িয়ে হ্যাঁ বলার আগে আরিশা আগে আগে কাউকে কিছু না বলে নিচে নেমে গেল। আরাত একবার রাগ নিয়ে নিজের ভাইয়ের মুখের দিকে তাকিয়ে নিচে নেমে গেল। ওদের পিছনে পিছনে আমান চলে গেল। রশ্মি একবার হাবিব আর আশিকের দিকে তাকিয়ে চোখের ইশারায় এদিকে সামলাতে বলে রশ্মিও নিচে গেল। তখনও আনাস সিঁড়ির দিকে তাকিয়ে। ছাদে শুধু হাবিব আনাস আশিক থেকে গেল। হাবিব ছাদের মাঝে থেকে উঠে আনাসের দিকে এগিয়ে এসে বলে উঠল, এইভাবে না বললেও পারতিস, মেয়েটা কষ্ট পেয়েছে। আনাস দরজা থেকে চোখ ফিরিয়ে একবার হাবিবের দিকে তাকালো। স্বাভাবিক হওয়ায় বলল, তো আমি কি করব? বুঝেও অবুঝের মতো করছিস কেন? মেয়েটা চোখে ভাষা বুঝতে পারিস না, নাকি ইচ্ছে করে বুঝতে চাইছিস না? যেখানে আমরা আমাদের কথা বাদ দে, তোর ছোট বোন আরাত পর্যন্ত মেয়েটা দুর্বল বুঝতে পেরেছে, আর তুই তো অবুঝ, তাই না? হাবিব রাগী গলায় কথাগুলো বলল। আনাস হাবিবের কথায় বিরক্ত হয়ে বলল, তোরাও ওর আবেগে গা ভাসাচ্ছিস? আরে ভাই, ও 17তে মাত্র পা দিয়েছে। এই বয়সে এমন পাগলামো করবে, তাই বলে আমিও ওর পাগলামোতে নাচবো? আজব। বিরক্তি মুখে কথাটা বলি পুনরায় ফোন স্ক্রল করতে লাগলো আনাস। হাবিব আনাসের ফোনটা কেড়ে নিতে নিতে বলল, কি তখন থেকে ফোন ঘাটাঘাটি করছিস? তোকে আমরা একটা ইম্পর্টেন্ট কথা বলছি, আর তুই ফোন নিয়ে পড়ে আছিস। কার সাথে চ্যাটিং করছিস দেখি? হাবিব কথাটা বলি ফোনটা কেড়ে নিয়ে ফোনের চ্যাটিংগুলো দেখতে লাগলো। বাজে না বকে ফোন দে, তোদের ইম্পর্টেন্ট কথা আমার জানা আছে। সেই তো ওই পাগলকে নিয়ে শুরু করবে। পাগল মেয়ে একটা, পড়াশোনা বাদ দিয়ে সারাদিন উপন্যাস নিয়ে পড়ে থাকে, আর উপন্যাসের ক্যারেক্টারগুলোকে বাস্তবে রূপান্তরিত করতে এসব উদ্ভুত পাগলামি করে বেড়ায়। আর দেখ কি অদ্ভুতভাবে তোরা সবগুলো মিলে ওই পাগলের পাগলামিকে উৎসাহ দিচ্ছিস, যেটা ওর ভবিষ্যৎ কেরিয়ারে প্রবলেম হয়ে দাঁড়াবে। দেখবি তার প্রমাণ এই যে কিছুক্ষণ আগে চোখ ভরা পানি নিয়ে নিচে নেমে গেল। দেখবি 30 মিনিট না যেতেই আবেগে কোথাও একটা হারিয়ে গেছে। সে আবেগকে খুঁজতে পুনরায় আমার পিছে পিছে তার উদ্ভুত পাগলামি শুরু করবে। বিরক্ত ভাব নিয়ে আনাস কথাগুলো শেষ করতে আশিক ছাদের মেঝে থেকে উঠতে উঠতে রাগী গলায় বলে উঠল, হ্যাঁ, সেজন্যই তো তোর মেয়েটার প্রতি এতটা অবহেলা। আনাস আশিকের দিকে তাকিয়ে বলল। মানে? আশিক তাচ্ছিল্য সুরে হেসে বলে উঠল, মানে বুঝিস না? একটা মেয়ে তোকে ভালোবাসে, এটা তুই আবেগ বলে উড়িয়ে দিচ্ছিস? বাবা, কি লজিক তোর! কি বলতো আনাস, একদিন দেখবি এই আবেগগুলো তোর অবহেলার কারণে কুড়ে কুড়ে খাচ্ছে তোকে। এই পাগল আইরার পাগলামো দেখার জন্য ছটফট করবি, দম বন্ধ হয়ে আসবে। তখন সব তোর সাধ্যের বাইরে চলে যাবে। এখন যাকে অল্প বয়স বলে দূরে ঠেলে দিচ্ছিস, দুদিন পরে তাকেই নিজের কাছে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠবি। কিন্তু সেদিন আফসোস করা ছাড়া তোর কোনো অপশন থাকবে না। আনাস আশিকের দিকে চেয়ে আছে। আশিক একটু দম নিয়ে নরম গলায় পুনরায় বলতে শুরু করলো, তুই শুধু মেয়েটার পাগলামো দেখে যাচ্ছিস। কখনো পাগলামোর আড়ালের মেয়েটাকে খেয়াল করেছিস? তাকে বোঝার চেষ্টা করেছিস? তুই তো ভাগ্যবান রে, মেয়েটা শুধুমাত্র তোর জন্য পাগলামো করে। কই আর কারোর জন্যই তো করতে দেখিনি। আরে ভাই, উপন্যাস জগতের মেয়েরা এক পুরুষে আসক্ত হয়। তাদের চাহিদা শুধুমাত্র তাদের শখের পুরুষ যত্নশীল হতে হবে, তাদের ভালোবাসতে হবে, আগলে রাখতে হবে, অবহেলা না। কি বলতো, ওরা যেমন শখের পুরুষের জন্য পাগলামো করতে জানে, তেমনি শখের পুরুষের অবহেলায় অভিমান করে দূরে থাকতে জানে। তুই আইরাকে বলছিস আরো কিছুক্ষণ পরে আবার আগের মতো তোর পিছে পিছে ঘুরবে, তাই না? হ্যাঁ, ঘুরবে, তোকে মানাতেও চেষ্টা করবে, তোর ভালোবাসা পাওয়ার চেষ্টা করবে। ওরা খুব করে ভালোবাসার জন্য নিজেকে ছ্যাঁচড়া প্রমাণ করে। কিন্তু কি বলতো, যতক্ষণ পর্যন্ত ওদের সম্মানের দাগ না লাগছে ততক্ষণ পর্যন্ত নিজেকে আটকাবে না। শখের পুরুষের কাছে ছ্যাঁচড়া হয়েও পড়ে থাকতে রাজি। দিন শেষে দেখবি ওরা অবহেলায় পেতে পেতে অভিমানে হারিয়ে যায়। একবার হারিয়ে ফেললে ফিরে পাওয়াটা খুব কঠিন। সহজে পাওয়া ভালোবাসাটা সময় থাকতে আগলিয়ে রাখ, নয়তো সারা জীবনের জন্য হারিয়ে ফেলবি। আশিকের দৈর্ঘ্য কথাটা পাত্তা না দিয়ে আনাস তার ছেলের হাসি দিয়ে ব্যঙ্গ করে বলল, মেয়েদের সঙ্গে ফ্লার্ট করা ছেলেটাও আজ আমাকে জ্ঞান দিচ্ছে। অনেক উন্নতি হয়েছে দেখছি। এতটা উন্নতি কবে থেকে হয়ে গেল বলতো? ফ্লার্ট করতে করতে কারো প্রেমে পড়ে গিয়েছিস নাকি যে এতটা পরিবর্তন হয়ে গেলি? গুড গুড। কথাগুলো বলতে বলতে হাবিবের থেকে ফোনটা কেড়ে নিয়ে বলল, কি ফাইলে ফোনে? কি আর পাবো,
তোদের দুই ভাইয়ের অফিসের প্রমোকতন ছাড়া মাঝখানে বেচারা আদিলটাই ফেসে গেছে। আচ্ছা, তোরা দুই ভাই কি নিজেদেরকে মানুষ মনে করিস না? না আমাকে তুই বল, তোরা তো মানুষ তাই না? তাহলে তোদের কাউকে ভালোবাসতে কি প্রবলেম? তোদের মন বলতে আসলে কি কিছু আছে? তোকে আর কি বলবো, তোর আইডল তো তকবি তালুকদার। হে আল্লাহ, আমার কপালে খুঁজে খুঁজে এই তাছাড়াদেরকেই বন্ধু হিসেবে লিখতে হয়েছিল আপনার। শেষ হয়েছে তোদের বকবক? ভাই আমি বুঝি না, ছেলে হয়ে তোরা এতটা বকবক কিভাবে করতে পারিস। চল নিচে যাওয়া যাক এবার। কথাটা বলেই ছাদের দরজার দিকে হাঁটা ধরল আনাস। আনাসের কথা এবার আশিক ছাদের মেঝে থেকে গিটারটা হাতে তুলে নিয়ে সামনে এগুলো উত্তর করে বলল, আজকে আমাদের কথা বকবক মনে হচ্ছে তাই না? কিন্তু দেখিস একদিন আসবে, মেয়েদের সঙ্গে ফ্ল্যাট করা ছেলেটার কথা আল্লাহ কবুল করে দিল। তিনজন ছাদ থেকে সিঁড়ি দিয়ে নামতে নামতে আনাস পুনরায় বলে উঠল, প্রেম ভালোবাসা তোদের কাজ, ভালোবাসাটা ঠিক এই আরিয়ান তালুকদার আনাসের সঙ্গে যায় না, বুঝতে পারছিস? আমি কাউকে বলিনি আমাকে ভালোবাসতে। যে আমাকে চাইবে তার অবহেলা সহ্য করার ক্ষমতা রাখতে হবে। আরিশা, আরাত, রশ্মি, আমান চারজন নিচে নেমে এসে দেখে আয়রা নেই। আয়রা ছাদ থেকে নেমে কাউকে কিছু না জানিয়ে সোজা নিজেদের বাড়িতে চলে গিয়েছে। আমান আরিশাকে তাড়া দিয়ে বলল, আমি এখন বের হব, চলো মামাদের সঙ্গে দেখা করে আসা যাক। বলেই আরাত রশ্মির দিকে তাকিয়ে বলে উঠল, তো শালিকারা, আবার দেখা হবে, আজকে তাহলে আসলাম। আমানের কথাই আরাত মন মরা হাসি দিল। রশ্মি হেসে বলল, ইনশাআল্লাহ ভাইয়া, আবার দেখা হবে, আল্লাহ হাফেজ। আমান হেসে আল্লাহ হাফেজ বলে আরিশাকে নিয়ে প্রথমে আহাত তালুকদারদের ঘরের দিকে এগোলো। আরাত রশ্মি দুজনেই আরাতের রুমের দিকে চলে গেল। আমন আরিশা আহাত তালুকদারের সঙ্গে কথা বলে আদনান তালুকদারের সঙ্গে দেখা করে বের হতেই আনাস আশিক হাবিবকে সিঁড়ি বেয়ে নিচে নামতে দেখল। আমান আরিশা থেকে বিদায় নিয়ে আনাস সহ চারজন একসঙ্গে বাড়ি থেকে বের হয়ে গেল। আরিশা আরাতের রুমের দিকে চলে গেল। সময়টা সন্ধ্যা 7:45। ঘরে ড্রয়িং রুমের সোফাতে বসে আছেন তালুকদার বাড়ির দুই কর্তা, আদনান তালুকদার, আহাদ তালুকদার। আদনান তালুকদার সোফাতে বসে খবরের কাগজে মুখ ডুবানো। আহাদ তালুকদার চাতে চুমুক দিতে দিতে বাহাতে রিমোট দিয়ে টিভি একটার পর একটা চ্যানেল পাল্টাচ্ছে। ঠিক তখনই সদর দরজা দিয়ে ঢুকতে দেখা গেল রহিমা সুলতানাকে, অর্থাৎ রশ্মির আম্মুকে। রাহিমা সুলতানা ড্রয়িং রুমে এসেই আদনান তালুকদার আহাদ তালুকদারকে সোফায় বসে থাকতে দেখে সালাম দিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদনান তালুকদার আহাদ তালুকদার চোখ তুলে একবার সেদিকে তাকিয়ে সালাম নিলেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাহিমা সুলতানা সালামের উত্তর পেতেই এদিকে ওদিকে তাকিয়ে আদিবা তালুকদার রাবিয়া তালুকদারকে খুঁজতে লাগলো। তখনই আহাদ তালুকদার বলে উঠল, ভাবি সবাই দোতলা রুমে আড্ডা দিচ্ছে, এখানেই সবাইকে পাবেন। রাহিমা সুলতানা জি ভাইজান বলেই দোতলায় চলে যায়। এদিকে আহাদ তালুকদারের মুখে বিরক্তি ফুটে উঠল। টিভিতে দেখার মতো কিছুই নেই। আহাদ তালুকদার টিভিটা বন্ধ করে আদনান তালুকদারের দিকে তাকিয়ে বলে উঠল, ভাইয়া আজকে বাড়িতে আরশিদাদের সঙ্গে আমান এসেছিল, দেখা হয়েছে তোমার সঙ্গে? আদনান তালুকদার খবরের কাগজটা টেবিলে রেখে দিতে দিতে বললেন, দেখা হয়েছে। ছেলেটার ব্যবহার অমায়িক, অল্প কয়েকদিনে সবার সঙ্গে মিশে গেছে। ওদের বিদায় দিয়ে আতিফ আনহার সঙ্গে কথা বলতে হবে। ছেলে তো বেকার না, সফল ব্যবসায়িক। তাহলে আর দেরি করার কি প্রয়োজন মেয়েকে তাদের হাতে তুলে দিতে? আহাদ তালুকদার ভাইয়ের মুখের দিকে তাকিয়ে বলে উঠলেন, তাহলে আমানের পরিবারকে নিয়ে বসা যাক একদিন। আদনান তালুকদার ছোট ভাইকে বলল, তাকবীর কবে দেশে আসবে? আদিলের কাছে ফোন দিয়ে শুনতো। তাকবীর বাড়িতে আসার পর সবাই মিলে বসা যাবে। তোমার ছেলে বাড়িতে থাকলেই বা কি? তাকবীরকে বাড়ির বিশেষ কথা বলতে দেখেছো তুমি? জিজ্ঞেস করলে সোজা বলে দিবে আপনাদের যা ভালো হয় তাই করেন। কথাটা বলতে বলতে আহাদ তালুকদার ফোন লাগালেন আদিলের কাছে। আদনান তালুকদার ছোট ভাইয়ের কথায় ছোট একটা নিঃশ্বাস ফেললেন। রাহিমা ভাবি, কতক্ষণ থেকে আপনার জন্য অপেক্ষা করছিলাম। দেখেন তো শাড়িটা পছন্দ হবে কিনা আপনার।
সবারটা সবাইকে দিয়ে দিয়েছি, শুধু আপনারটা বাকি ছিল। কথাটা বলতে বলতে আনহা শেখ শাড়ি হাতে নিয়ে দরজার দিকে এগিয়ে এলো। রাহিমা সুলতানা হাসি মুখে ঘরের ভিতরে প্রবেশ করতে করতে বলে উঠলেন, আহানা, তোমার পছন্দের উপর আর কারো কথা থাকতে পারে নাকি? অনেক সুন্দর হয়েছে। বলেই শাড়িটা হাতে নিয়ে দেখতে লাগলো। আনহা শেখ নিজের জন্য শপিং করতে বের হলে আনহা শেখের সামর্থ্য মতো সবার জন্য কিছু না কিছু নিয়ে আসবেই। তবে কয়েকদিন পর পর না, আনহা শেখের শপিং মানি 1-1.5 বছর পর পর। আর বাদ বাকি টাইম আতিফ শেখ নিজেই ওনার বউয়ের জন্য মাঝে মধ্যে শপিং করে নিয়ে আসেন। আতিফ শেখ আনহা শেখকে তালুকদার বাড়িতে নামিয়ে দিয়ে ভদ্রলোক সোজা নিজেদের বাড়িতে গিয়েছে। রাবেয়া তালুকদার আর হাদিবা তালুকদার বিছানার উপর থেকে নেমে দাঁড়ালো। রাবেয়া তালুকদার বলে উঠলেন, তোমার বাড়িতে এত কি কাজ থাকে? হ্যাঁ, বাড়ির সঙ্গে বাড়ি বলার আগেই হাজির হবে। রাহিমা সুলতানা হেসে উঠলেন, তার বলতে তবে কোনো কাজ ছিল না ভাবি। আপনার ভাইজান ফোন করেছিল, তার সঙ্গে কথা বলতেই সময় চলে গেল। বিচ্ছুগুলো কই, দেখছি না যে। আদিবা তালুকদার বললেন, আরাতের রুমে সবগুলো। আনহা শেখ তাড়াহুড়ো করে বলে উঠল, ভাবি আমি বের হব, রাত গভীর হয়ে যাচ্ছে। কথাটা বলেই আনহা শেখ আরিশাকে ডাকতে লাগলেন। আরিশা, আরিশা, কই তুমি? বাড়িতে যাবে? আমি বের হব এখন। আম্মু 2 মিনিট ওয়েট করো প্লিজ। আরাতের রুম থেকে আরিশা চিল্লিয়ে বলল কথাটা। আহিন আরিশাকে বলে উঠল, আপু, তুমি থেকে যাও, অনেক মজা হচ্ছে। আয়রা আপু তো সেই সন্ধ্যার দিকে চলে গেছে। তুমি অন্তত থেকে যাও, তাহলে রাতে আরাত আপুর কাছে ভূতের গল্প শুনতে পারবে। আরিশা আহিনের কথায় মুচকি হাসি দিয়ে বলল, তোর আরাতাপুর গল্প আমার জানা আছে ভাই। ওর গল্প তোদের দুজনের জন্যই পারফেক্ট। মাঝখান থেকে শুধু রোশনিটাকে ভুগতে হয়। আমি আর আয়রাত তো বেঁচে গিয়েছি, নয়তো রোশনির মতো আমাদেরও দুজনকে ভুগতে হতো। আরাত কিছু বলবেই তার আগে আরিশা আরাতকে কিছু বলতে না দিয়ে রুম থেকে বের হতে হতে বলল, আজকের জন্য আল্লাহ হাফেজ সবগুলোরে। আমি চাই আমার বোনটারে গিয়ে একটু জ্বালাতে হবে। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। বলেই আরিশার রুম থেকে বের হয়ে গেল। এদিকে রশ্মি আরিশার কথায় হাসতে শুরু করলো। আরাত রশ্মির দিকে রাগি লুক দিয়ে বলে, আরিশা আপু আমার সম্মানে গলা চেপে দিল রে। আর তুই হাসতেছিস? দাঁড়া। আরাত কথাটা বলেই রশ্মিকে বিছানায় ধাক্কা দিয়ে বালিশ দিয়ে মারতে শুরু করলো। রশ্মি এবার বলে ওঠে, আরিশা আপুর রাগ আমার উপর তুলছিস কেন ছিমরি? সর, দূরে সর। বলে রশ্মি বিছানায় বসে আরেকটা বালিশ নিয়ে আরাতকে মারতে শুরু করে। এদিকে আলভি বিছানার কাছে এসে আরাতকে বলে উঠল, মায়াবতী হচ্ছে না তো? তুমি চাইলে আমি তোমাকে হেল্প করতে পারি। একটা কাজ করো। বিছানার ঝাড়ু আরাতের দিকে এগিয়ে দিয়ে পুনরায় বলতে শুরু করলো, তুমি বরং এটা ব্যবহার করতে পারো। সঙ্গে সঙ্গে আরাত রশ্মি দুজনেই মারামারি বন্ধ করে আলভির দিকে কপাল কুঁচকে তাকালো। আলভি এবার দুজনকে দেখে নিয়ে মুখে ক্যাবলা মার্কা হাসি দিয়ে বলল, ওহো, তোমরা বালিশ দিয়ে মারামারি করতে কমফোর্টেবল করছো তাই না? আচ্ছা, ঝাড়ু থাক তাহলে। তোমরা বালিশ দিয়েই কন্টিনিউ করতে পারো, আমার সমস্যা নেই। আলভি ঝাড়ু বিছানায় রেখে দিতে দিতে কয়েক পা পিছনে পিছাতে পিছাতে মাথার ইশারায় বোঝালো, কন্টিনিউ কন্টিনিউ। আহিন দু পকেটে দুহাত গুজে সোফার কর্নারে বসে আছে। ভাবটা এমন এখানে কোনো কমেডি শো চলছে, আর আহিন হচ্ছে সেই সুর মেহমান। হঠাৎ সোফার এক পাশে রশ্মির ফোনটা টং টং শব্দ করলো। রশ্মি রাত এবার দুজনেই বিছানা থেকে দাঁড়িয়ে নিজেদের জামা কাপড় ঠিকঠাক করতে করতে রশ্মি আহিনকে বলে উঠল, এ আহিন, ফোনটা দিয়ে যা তো ভাই। আহিন মুখটা অসহায় ফেস করে ঢং করে গেয়ে উঠল, আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না। ওহো, পারবো না এখান থেকে উঠতে আমি। তোমার ঠেকা পড়লে নিয়ে যাও তুমি, আমাকে উঠতে বলো না। আরাত আহিনের মতো করে সুর তুলে বলে উঠল, পোলা তুই বহুত শিয়ানা, কথায় কথায় শুধু বাহানা। ও আমার চিলটু চালা, কথা না শুনলে দেব পেলা। মায়াবতী, এত রাতে তোমাকে কে মেসেজ দিচ্ছে গো? তুমি আমাকে ধোকা দিচ্ছ না তো? আলভি কান্না ঢং করে আরাতের দিকে আঙুল তাক করে গিয়ে উঠল, ও মায়াবতী, তুমি অপরাধ করছো রে।
আমার যত্ন করা ভালোবাসায় বাটপার ঢোকাচ্ছ যে। চুপ করবি তোরা। এ আহিন আলভির রুম থেকে বের হয়ে যা। তোরা তিনজন একসঙ্গে থাকলে শয়তানও তোদের আশেপাশে আসতে ভয় পায়। রশ্মি তিনজনের নাটক দেখে বিরক্ত হয়ে আহিন আলভির হাত ধরে রুম থেকে বের করে দিচ্ছে। আহিন আলভি বের হতে হতে আহিন বলে উঠল, এই রোশনি আপু, তুমি হয়তো আমাকে খেয়াল করো নাই। আজকাল আমি আগের মতো আর ভণ্ডামি করি না, কেমন যেন ভদ্র হয়ে গেছি। আহিনের কথাটা আরাতের গানে পড়তে আরাত শয়তানি হাসি দিয়ে রশ্মিকে ডেকে উঠল। এই রোশনি, দাঁড়া দাঁড়া দাঁড়া। আরাতের কথাই রশ্মি বিরক্ত হয়ে দাঁড়িয়ে গেল। আহিন আলভির মুখে হাসি ফুটে উঠল। এই তো তাদের লিডার, তাদের অপমানের হাত থেকে বাঁচাবে এখন। আরাত ওদের কাছে এসে রশ্মির হাত দুজনের হাত থেকে ছাড়িয়ে নিয়ে আরাত আলভি আহিনের ঘাড়ে হাত রাখলো। রশ্মি বিরক্ত চোখে তিনজনকে দেখতে লাগলো। আহিন আলভি রশ্মির দিকে ভাব নিয়ে তাকাতেই আরাত আহিনকে বলে উঠল, তুই ভদ্র হয়ে গেছিস তাই না? আহিন মুখে দুষ্টু হেসে হাত দিয়ে ইশারায় দেখিয়ে বলল, এই তো থোড়া থোড়া। আহিনের কথা শেষ হতেই আরাত দুজনকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিতে দিতে বলে উঠল, দেখছিস রোশনি, ঠিক এইভাবে এই ভদ্রলোকদের সম্মান জানাতে হয়। আরাত কথাটা বলেই ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করে দিল। রশ্মি হাসি আটকাতে না পেরে আরাতের শরীরের উপর ঘোরাঘুরি খেতে লাগলো। আরাত বিরক্ত হয়ে রশ্মিকে বলে উঠল, ম্যাম, আপনার হাসি শেষ হয়ে থাকলে চলেন, আপনার নাগর ওয়েট করছে আপনার মেসেজের রিপ্লাইয়ের জন্য। আহির দরজার সামনে দাঁড়িয়ে মন ভার করে আলভিকে বলল, দেখছিস আলভি তোর মায়াবতী কতটা বিশ্বাসঘাতক। আলভি আহিনের কথায় দরজার দিকে তাকিয়ে হাতের আঙুল দরজার দিকে তাক করে পুনরায় নাটকীয় ভঙ্গিমায় চিৎকার করে গিয়ে উঠল, তুমি বিশ্বাসঘাতকতা করো না মায়াবতী, তুমি শুধু আমার হৃদয়ে। আহিন আলভিকে টেনে নিয়ে নিজের রুমের উদ্দেশ্যে যেতে যেতে বলে উঠল, তোর মায়াবতী অভিনয়ের জন্য সেরা রে। আলভি দাঁড়াও ওখানে। আহিন আলভি রাহিমা সুলতানের কথাই দাঁড়িয়ে পড়ল। আনহা শেখ আর আরিশা কিছুক্ষণ আগে নিজেদের বাড়ির উদ্দেশ্যে চলে গেছে। রাবেয়া, আদিবা, রাহিমা তিনজন মিলে রশ্মিকে নিয়ে কথা বলছিলেন। আহিন আলভিকে দরজার সামনে দিয়ে যেতে দেখে রাহিমা সুলতানা আলভিকে ডেকে উঠলেন। আলভি নিজের মাকে দেখে গাল ফুরিয়ে বলে উঠল, আম্মু চলো বাড়িতে যাব, এখানে আর 1 মিনিটও থাকবো না। কেন, কি হয়েছে আলভি? আহিন তোমাকে জ্বালাচ্ছে? আমাকে বলো, আমি ওর কান মরে দিব একদম। রাবেয়া তালুকদার কথাটা বলতে বলতে রুম থেকে বের হয়ে আহিন আলভির কাছে এসে দাঁড়ালো। আহিন মায়ের কথায় গাল ফুলিয়ে বলে উঠল, তোমাদের মেয়েরা করে দোষ আর শুধু নাম হয় আহিন আলফির। আদিবা তালুকদার এগিয়ে এসে বললেন, কেন আরাত, রোশনি কি করেছে তোমাদের সঙ্গে? আহিন আদিবা তালুকদারের দিকে তাকিয়ে ইনোসেন্ট মুখে বলতে শুরু করলো, জানো কাকিমণি, আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, হঠাৎ একটা ছেলের ফোন এলো। আমি ফোনের কাছেই ছিলাম, ফোনটা রিসিভ করলাম। জানো তারপর কি হয়েছে? রাহিমা, রাবেয়া, আদিয়া তিনজনই আহিনের দিকে প্রশ্নবোধক চাহনিতে বলে উঠল, কি হয়েছে? আলভি আহিনের দিকে হা করে তাকিয়ে আছে। কখন এগুলো হলো? হ্যাঁ মানছে, রশ্মি আপুর ফোনে মেসেজ এসেছে, কিন্তু মেসেজটা ছেলের না মেয়ের এটাই তো দেখে নেই আহিন। আলভি আহিনের কথায় আহিনকে কোনো দিয়ে গুঁতা মেরে ইশারায় জানতে চাইল, তুমি মিথ্যা বলছিলে কেন? আহিন শয়তানি হাসি দিয়ে আলভির দিকে তাকিয়ে চোখ টিপ দিল। আলভি না বুঝে আহিনকে শুধু দেখতে লাগলো। আমি যখন ফোনটা রিসিভ করলাম, সঙ্গে সঙ্গে ফোনের ওপাশে একটা ছেলের কণ্ঠ ভেসে এলো। আমি কিছু বলতেই যাব, সঙ্গে সঙ্গে আরাত আপু আমার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে আমাদের দুজনকে রুম থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। আহিনকে সব দোষ আরাতকে দেখে আলভি মুখে রাগ নিয়ে বলে উঠল, আমার মায়াবতীর নামে একদম মিথ্যা বলবি না। মায়াবতী কিছু করে নাই, সব দোষ ওই সাতচন্নির। ওটা সাতচন্নির ফোন ছিল। আহিন আলভির কথাই হাসার চেষ্টা করে দাঁতের দাঁত খিচে বলল, তুই একটু সবসময় বেশি বুঝিস, ফোনটা যারই হোক না কেন ছেলেটা ইম্পর্টেন্ট। আলভি আহিনের কথা বুঝতে না পেরে বোকার মতো করে বলে উঠল, তুই কিভাবে বুঝলি এটা ছেলে মেসেজ ছিল?
আলভির কথায় আহিন মুখে ভালো ভালো হাসি এনে মা কাকিদের দিকে তাকালো। আহিন মিথ্যা কথা বলছিল এতক্ষণে মা কাকিরা বুঝে গেছে। আহিন ক্যাবলা মার্কা হাসি দিয়ে আলভির মাথায় গাঁটটা মেরে বলে উঠল, আরে বলদ, আমি মজা করছিলাম এতক্ষণ, কিচ্ছু